আমরা এতদূর পর্যন্ত তড়িৎ রসায়নে যেটুকু জেনেছি, যে তড়িৎ রাসায়নিক শ্রেণী পর্যন্ত আমরা আলোচনা করেছি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে প্রমাণ তড়িৎদ্বার বিভবের অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভবের মান অনুসারে উপর থেকে ক্রমশ নিচের দিকে সাহায্যে আমরা একটা শ্রেণী পেয়েছিলাম, সেটা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা যে যে বিষয়গুলো জেনেছিলাম, আলোচনা করেছি আগের দিন, যে কিভাবে একটা পদার্থের ধাতব প্রকৃতি অধাতব প্রকৃতি জানা যায়, তাদের প্রমাণ বিজারণ বিভবের মান থেকে তাদের ধাতু নিষ্কাশন কিভাবে করা হয় সেটা জেনেছি, এবং কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে জেনেছি। লৌহ অ্যাসিড দ্রবণ থেকে তাদের H2 গ্যাস প্রতিস্থাপন জেনেছি, জল থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন জেনেছি এগুলো। তারপর তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ধাতব পদার্থের অবস্থানটা আমরা জেনেছি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এগুলো মোটামুটি তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা জেনে, তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা প্রয়োগ করে বিভিন্ন কোষের তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করতে হয়, নান্সের সমীকরণ প্রয়োগ করে ইসেলের মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা এরপর জানবো। এবং একটা বিক্রিয়া, দুটো কোষ বিক্রিয়া, একটা অর্থকোষ বিক্রিয়া জারণ অর্থকোষ বিক্রিয়া, একটা বিজারণ অর্থকোষ বিক্রিয়া। ভালো করে মনে রাখতে হবে যে দুটো বিক্রিয়া ঘটে থাকে, একটা জারণ অর্থকোষ বিক্রিয়া, একটা বিজারণ অর্থকোষ বিক্রিয়া। এই দুটো কোষ বিক্রিয়াকে কিভাবে সাংকেতিক প্রকাশ করায়, তাদের কিভাবে লেখা হয়, এবং সেখান থেকে বিভিন্ন অঙ্ক আসে ইসেলের মান নির্ণয় করতে দেয়, আবার ওখান থেকে আমাদের গিবস মুক্ত সূত্রের মান নির্ণয় করতে দেয়। এরকম আরো কিছু আছে। আমরা এগুলো জানার পর এদেরকে প্রয়োগ করে আমরা বিভিন্ন কোষ পেতে পারি। দুটো কোষ আছে, একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি হিসেবে একটা কোষ আছে নির্জল কোষ, লিংল্যান্ড কোষ, আর তারপর আছে সেকেন্ডারি ব্যাটারি, যেগুলো আমরা তড়িৎ শক্তিটা একবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, তারা সঞ্চয় কোষ হিসেবে ব্যবহার হয়। লেড অ্যাসিড সঞ্চয়, যেগুলো আমরা মোটরসাইকেল বা ইনভার্টার ব্যবহার করে, এগুলো সেকেন্ডারি ব্যাটারি হিসেবে কাজ করে। তারপরে স্টুটো জ্বালানি কোষ ব্যবহার করা হয়। আমরা অ্যাপোলো যে যানবাহন চালানো হয় সেখানে স্টুটো জ্বালানি কোষ ব্যবহার করা হয়। অর্থাৎ প্রাইমারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করি। প্রাইমারি ব্যাটারিগুলো কেস কি হয়, এখানে বিক্রিয়ক বলে তড়িৎ দিতে দিতে একটা সময় নিঃশেষিত হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়কগুলোর পরিমাণ নিঃশেষিত হয়, একটা সময় আমাদের প্রাইমারি ব্যাটারি ফেলে দিতে হয়। কিন্তু সেকেন্ডারি ব্যাটারিতে এরা তড়িৎ দেয়, আবার তড়িৎ যদি বহির্বর্তনী থেকে অন্য কোনো বর্তনী থেকে তড়িৎ পাঠায়, এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। সেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার পর তড়িৎ শক্তিতে রূপান্তরিত, অর্থাৎ তড়িৎ আবার দেয় আবার তড়িৎ নেয়। এই সেকেন্ডারি ব্যাটারি এগুলো সঞ্চয়ক হিসেবে কাজ করে, অর্থাৎ তড়িৎ সঞ্চয়ক হিসেবে কাজ করে, যেমন লেড অ্যাসিড সঞ্চয়। শুধু যেগুলো মেন বেসিক জিনিস সেগুলো আমাদের এখানে খুবই আলোচনার বিষয়, যে লান্স সমীকরণকে প্রয়োগ করে ইসেলের মান নির্ণয় করা যাবে, ডেল জি জিরোর মান নির্ণয় করে বিক্রিয়াটা ঘটবে কিনা, এবং তাদের সাংকেতিক প্রকাশ থেকে কিভাবে ওরা অ্যানোড অর্থকোষ বিক্রিয়া, অ্যানোডের অর্থকোষ বিক্রিয়া, আর ক্যাথোডে অর্থকোষ বিক্রিয়া কিরকম করে লেখায় সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে কিভাবে আমরা নান সমীকরণকে প্রয়োগ করবে একটু আলোচনা করা যাক। এটা যদি আমরা লিখি সাংকেতিক প্রকাশ হিসেবে এবং তাদের বিক্রিয়া, যদি আমরা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, আগে আমাদের সাংকেতিক প্রকাশ জানতে হবে। সাংকেতিক প্রকাশ অর্থাৎ এটা হলো গ্যালভানীয় কোষ। ভালো জিনিস দুটি মনে রাখতে হবে, দুটি তড়িৎ দ্বার, এক নম্বর হচ্ছে ক্যাথোড, যেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, জারণ প্রক্রিয়া সম্পন্ন, অর্থাৎ দুটো অর্ধকোষ বিক্রিয়া, দুটি অর্ধকোষ, দুটি অর্ধকোষের সমন্বয়ে একটি গ্যালভানীয়
কোষ গঠিত হয়। অর্থাৎ দুটি অর্ধকোষের সমানে একটি গ্যালভানীয় কোষ গঠিত হয়। যে প্রক্রিয়াটি জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, যে প্রক্রিয়ায় বিজারণ ঘটে একে ক্যাথোড হিসেবে ডান দিকে লেখা হয়। সে ধাতু ও তার তড়িৎ বিলেস্য দ্রবণ এবং তার গাঢ়ত্বকে প্রথম বন্ধনের মধ্যে রাখা হয়। আর যে প্রক্রিয়ায় জারণ ঘটে একে অ্যানোড হিসাবে বাম দিকে রেখে সে ধাতু ও তার তড়িৎ বিলেস্য দ্রবণ ও গাঢ়ত্বকে প্রথম বন্ধনে মধ্যে রাখা হয়। উদাহরণস্বরূপ এবং ভিন্ন ভিন্ন দশার বলে ভিন্ন ভিন্ন দশার মধ্যে সীমানা নির্দেশের জন্য নম্বর একা আনা হয়। যদিও যদি তড়িৎ বিলেস্য না উল্লেখ করে পদার্থ উল্লেখ না করো তা আয়নের নাম উল্লেখ করা হয়। যদি আমরা বাম দিকে প্রকাশ করা হয় অ্যানোডকে, যার বিজারণ বিভবের মান কম, আর ডান দিকে প্রকাশ করা হয় ক্যাথোডকে, যার বিজারণ বিভবের মান বেশি। যদি আমরা Zn কে Zn +2 এই জারণ প্রক্রিয়া ঘটে
তাহলে আমরা প্রকাশ করব বাম দিকটা, বাম দিকে হবে জেডে উল্লম্ব জেডএন এর উপর যদি আমরা 1 মোলার, যদি আমরা কপার 2 প্লাস 2 ইলেকট্রন কপার ধাতু, তাহলে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়, তাহলে বিজারণ প্রক্রিয়া হয়, তাহলে তার তড়িৎ বিলেস্য পদার্থ নিয়ে যদি আমরা সংকেত প্রকাশ করি CSO4 1 মোলার। দুটো অর্ধকোষকে আমরা যদি তড়িৎ বিলেস্য দুটি অর্ধকোষের তড়িৎ বিলেস্য পদার্থকে লবণ সেতু দ্বারা যুক্ত করলে দুটি তড়িৎ বিলেস্য পদার্থের মাঝে এক জোড়া উল্লম্ব রেখা টানা হয়। তাহলে আমরা যদি প্রকাশ করি জেডএন এর উপর বাই 1 মোলার কপার এর উপর 1 মোলার, এটা সম্পূর্ণ কোষ। যদি আমরা কোনো লবণ নিই তাহলেও প্রকাশ করা যায় লবণ আকারে। যদি লবণের ক্ষেত্রে যদি বিজারণ প্রক্রিয়া ঘটে Cl মাইনাস ইলেকট্রন Cl, এক্ষেত্রে যদি আমরা প্রকাশ করি বিজারণ অর্ধকোষ Cl মাইনাস 0.1 মোলার, যদি গাঢ়ত্ব হয় 1 মোলার, তাহলে Cl2 1 অ্যাটমসফিয়ার যদি এটা Cl2 গ্যাস হয়, আর প্লাটিনাম যদি তড়িৎদ্বার, এটা যদি Cl2 গ্যাস আর প্লাটিনাম তড়িৎদ্বার। যদি আমরা এরকম প্রকাশ করি তাহলে এটা পাবো। আবার এটা যদি দেয় তড়িৎ বিলেস্যের দুটো তড়িৎ বিলেস্য পদার্থের সম্বন্ধে যদি একটা সম্পূর্ণ কোষ থেকে সম্পূর্ণ কোষের সাংকেতিক গঠন থেকে তড়িৎদ্বার শনাক্ত করা, তাহলে যদি আমরা দেয় জেডেন উল্লম্ব সিউ CSO4 সিউ, এটা সম্পূর্ণ ঘটনা। E0 মান E0 Zn প্লাস 2 বাই Zn 0.76 ভোল্ট,
মাইনাস E0 CO2 প্লাস বাই সিউ প্লাস 0.34। আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখেছি E0 CO2 প্লাস বাই সিউ গ্রেটার দেন E0 Zn প্লাস 2 বাই Zn। তাহলে এখানে এটা হলো বিজারণ প্রক্রিয়া, এটা হলো জারণ প্রক্রিয়া। এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। এটা ডান দিকে, এটা বাম দিকে। তাহলে মোটামুটি আমরা এটা পারবো। এরপর আসি গ্যালভানিক কোষের তড়িৎচালক বল। অর্থাৎ মুক্ত বর্তন অবস্থায় যদি আমরা তড়িৎচালক বল নির্ণয় করি, গ্যালভানিক কোষের তড়িৎচালক বল এটা অনেকেই বানানটা এরকম করে লিখে তড়িৎচালক বল বা তড়িৎচালক বল, একবারে লিখে তড়িৎচালক বল এরকম করে লিখে। যে সংজ্ঞাটা এরকম: মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের তড়িৎদ্বয়ের বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎচালক বল। ইসের সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ER মাইনাস এল বা E0 সেল সমান E0 অ্যানোড, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, অর্থাৎ E0 আর মাইনাস E0 লেফট। এটা আমাদের পরিষ্কারভাবে জানবো। কোষের বলছে সাংকেতিক প্রকাশ, সাংকেতিক গঠন ঠিক কিনা তা বোঝার উপায় খুব ইম্পর্টেন্ট। যদি E0 সেল E0 মাইনাস আর মাইনাস E0 লেফট বা E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, যদি E0 সেলের মান ধনাত্মক হয় তাহলে ঠিক আছে, তাহলে নির্ভুল প্রকাশ করা হয়েছে। আর ঋণাত্মক হলে তা ভুল প্রকাশ করা হয়েছে।
আমরা যদি পরাবর্ত কোষ ও অপরাবর্ত কোষ সম্পর্কে একটু বলি। পরাবর্ত হলো সম্মুখ ও বিপরীত বিক্রিয়া সমানে চলতে থাকে। আর গ্যালভানিক কোষের পরীক্ষাতে মান বা কোষ বিভব সমান ই আর বহিষ্ঠ উৎসের বিভব যদি ই ড্যাশ হয়, যদি এর মধ্যে 1 নম্বর সমীকরণ ই সমান যদি ই ড্যাশ হয়, তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না। কোনো বিক্রিয়া ঘটে না। 2, তাহলে ই গ্রেটার দেন যদি ই ড্যাশ হয়, তাহলে সম্মুখ বিক্রিয়া বেশি হবে। বেশি ঘটে। আর যদি ই লেস দেন ই ড্যাশ হয়, তাহলে বিপরীত প্রক্রিয়া ঘটবে। এই তিনটে শর্ত পরাবর্ত কোষ মেনে চলবে। যারা মেনে চলে না তারা হলো অপরাবর্ত কোষ। এরপর আমরা নান্স সমীকরণ থেকে হিসেবের মান বা কোষের পরিচালক বল নির্ণয় করি। এটাই পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে। যদি আমরা কোনো কোষ বিক্রিয়া ঘটায় নির্দিষ্ট অনুতায়, যদি আমরা তাহলে কোষের সক্রিয় ভরের সঙ্গে নন সিকুয়েশনের সম্পর্কগুলো আমরা ঠিকঠাক যদি মেনটেন করি, তাহলে আমরা হিসেবের মান নির্ণয় করি। ধরিলাম কোনো কোষ বিক্রিয়া এ বি সিডি চারটি পদার্থ অংশগ্রহণ করে এবং সামগ্রিক বিক্রিয়া এ প্লাস বিবি সিসি প্লাস ডিডি মান সমীকরণ থেকে এবং কোষ বিক্রিয়ায় অংশগ্রহণকারী
যদি আমরা কোষ বিক্রিয়ায় আমরা অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা n হয়, তবে কোষ বিভব যদি ইসেল ধরি, ইসেল হয়, তাহলে ইসেল সমান E0 সেল মাইনাস 30/NF ln সি ওপর দিকে সি, ডি উপরে ডি বাই এ উপরে এ, বি উপরে বি। আমরা এ হলো এর সক্রিয় ভর, বি এর সক্রিয় ভর। আমরা আগে নির্ণয় করেছি যে ই সেল সমান E0 সেল মাইনাস 30/NF গুণিত 2.303 log c to the power c d to the power d বা a to the power a b to the power b। আবার 2.303 30/f এর মান 0.059 ভোল্ট। তাহলে আমরা আগে নির্ণয় করে যেটা, তারপর আমরা এগিয়ে যাব। তাহলে লিখতে পারি ইসেল সমান E0 সেল মাইনাস 0.059 বা n log c to the power c d to the power d বা a to the power a বা b to the power b সমান E0 সেল মাইনাস 0.059 বা n log উপযুক্ত ভারসমূহ বিক্রিয়ক পদার্থ সক্রিয় ভর গুণফল আর উপযুক্ত ভারসমূহ বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফল। আমরা যদি এটা ভালো করে আমাদের এটা জানতে হবে, এটা হলো ইউ সমান হচ্ছে কোসেন সমান সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি বা এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। ইউ রাশিটি কোষ বিক্রিয়ায়
এই কম্পা কোষ বিক্রিয়ায় যে কোনো মুহূর্তে বিক্রিয়াজাত পদার্থ ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাত নির্ণয় করি। যদি আমরা ই সেল সমান E0 সেল মানে 0.059 বা N লবকেও যদি আমরা প্রকাশ করি বা প্রকাশ করা, এরপর আবার যদি আমরা এটাও লিখতে পারি E0 সেল মাইনাস T/NF। যদি আমরা E0 সেল 0 হয় তাহলে ই সেল T/ln সমান NF ই সেল বাই RT। এখানে একটা আমার জিনিস বলতে ভুল হয়ে গেছে, সেটা হলো ই সেলের মান যদি 0 অর্থাৎ সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়া ও বিপরীতমুখী বিক্রিয়া একই সঙ্গে চলতে থাকে তখন ইউ রাশিটিকে সাম্য ধ্রুবক এ আকারে প্রকাশ করা হয়। তখন ই সেলের মান 0 হয়। তাই E0 সেল যদি E0 সেলকে E0 ধরায় তাহলে ln সমান NF E0 বাই RT। যদি আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি, আমরা যদি কোনো কোষ বিক্রিয়া যদি ঘটায়, ঘটাতে চেষ্টা করি, একটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া যদি গ্যালভানিক কোষে বিক্রিয়া ঘটায়, অর্থাৎ একটা জারণ প্রক্রিয়া ঘটবে, একটা বিজারণ প্রক্রিয়া ঘটবে। তাদের যদি বিজারণ বিভবের মান দেওয়া থাকে তাহলে এবং তাদের ইলেকট্রন কত অংশগ্রহণ করে বা কত বর্জন করে বা কত গ্রহণ করে, যে তাদের মান যদি আমরা জানতে পারি এবং E0 সেলের মান যদি জানতে পারি, তাহলে আমরা একটা সমগ্র কোষ বিক্রিয়া বের করতে পারবো। সমগ্র কোষ বের ই সেলের মানও আমরা বের করতে পারবো। যদি আমরা গ্যালভানিক কোষের
সংকেত যদি একটা দেওয়া থাকে, এটা যদি গাঢ়ত্ব যদি প্রকাশ করে তাহলে আমরা একটা অঙ্ক কষে দেখাতে পারি। যদি আমরা 25°C উষ্ণতায় 25°C উষ্ণতায় একটি ডেসিমোলার ড্যানিয়েল কোষের পরিচালক বল দেওয়া আছে। E0 Zn+2 by Zn minus 0.76 volt, E0 CO2 plus by Cu সমান প্লাস 0.3 ভোল্ট। তাহলে ডেসিমোলার ড্যানিয়েল কোষের সাংকেতিক গঠন Zn+2 0.1 মোলার, CO2 plus 0.1 মোলার by Cu। তাহলে অ্যানোড বিক্রিয়া Zn সলিড থেকে Zn+2 plus 2 ইলেকট্রন, ক্যাথোড বিক্রিয়া CO+2 aqueous plus 2 ইলেকট্রন, solid। কোষ বিক্রিয়া Zn solid plus CO+2 aqueous Zn2 plus aqueous plus Cu solid। যেহেতু দুমোল ইলেকট্রন অংশগ্রহণ করেছে, n সমান 2, নান্সের সমীকরণ অনুযায়ী E cell সমান E0 cell minus 0.9 by 2 log Zn+2 by Cu by Zn Cu সমান E0 R minus E0 left minus 0.059 by 2 log 0.1 গুণিত 1 0.1 গুণিত 0.1 সমান 0.34 minus of minus 0.76 minus 0.5259 by 2 log 1 সমান
1.10 minus 0.059/2 log 1 1.10 ভোল্ট, যেহেতু log 1 সমান 0, তাহলে তড়িৎচালক বল ইসেলের মান হলো 1.10 ভোল্ট। এরকম করে আমরা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। যদি বলছি কোষ বিক্রিয়া মুক্ত শক্তির সঙ্গে কিভাবে সম্পর্কিত যদি আমরা করি, তাহলে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক বিক্রিয়ার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ কোনো গ্যালভানিক কোষের যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে তবেই কিন্তু তড়িৎ শক্তি পাওয়া যায়। ক্যাথোড অ্যানোড সংযোজক পরিবাহের মধ্য দিয়ে যখন এই পরিবাহ ঘটে তখন তড়িৎ শক্তির বৈদ্যুতিক কার্য সম্পন্ন করে, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে তড়িৎ প্রবাহ ঘটবে এবং তখন তড়িৎ কোষটি বৈদ্যুতিক কার্য সম্পূর্ণ করে। যদি আমরা কোষের তড়িৎচালক বল ও কোষ বিক্রিয়ায় গিবস মুক্ত শক্তি হ্রাস ডেলজি সম্পর্ক জানি। পরাবর্ত কোষ বিক্রিয়ায় প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ ডব্লিউ ম্যাক্স সমান প্রবাহিত তড়িতের পরিমাণ গুণিত কোষের তড়িৎচালক বল, অর্থাৎ এনএফ গুণিত ইসেল সমান এনএফ সেল জুল। এখন ডেলজির মান মুক্ত শক্তি বৈদ্যুতিক কৃতকার্য সমান ডব্লিউ ম্যাক্স সমান গিবস মুক্ত শক্তির হ্রাস সমান মাইনাস ডেল জি সমান এনএফ সেল, অর্থাৎ বলতে পারি ডেল জি সমান মাইনাস এনএফ সেল। যদি কোষ বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি সমান অবস্থায় থাকে তাহলে ডেল জি সমান মাইনাস এনএফ জিরো সে। যদি সাম্যাবস্থায় থাকে ডেল জি জিরো সমান 0। আবার যদি জিরো সেলের মান ধনাত্মক হয় তবে নেগেটিভ হবে, বিক্রিয়া ঘটবে। যদি জিরো সেলের মান ঋণাত্মক হয় তখন ডেল জি জিরোর মান
ধনাত্মক হবে। আর কোষ বিক্রিয়া ঘটবে না। এরকম আমরা প্রচুর অঙ্ক পাবো। এরকম আমরা নান সিকুয়েশনে বহু অঙ্ক, নান সিকুয়েশনের নান সমীকরণ প্রয়োগ করে অঙ্ক আছে। নান সিকুয়েশনকে প্রয়োগ করে আমরা বহু অঙ্ক পাবো এবং সেই কোশ্চেন অ্যান্সার আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং কোশ্চেনটা আপলোড করব। এখান থেকে অনেক নানসের ইকুয়েশন থেকে অনেক অঙ্ক আছে, ডেল জিরোর মান, ই জিরো সেলের মান, এগুলো আমরা নির্ণয় করবো, ই সেলের মান এগুলো আমরা নির্ণয় করবো। এখান থেকে অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমাদের খুবই করা দরকার। রসায়ন চ্যাপ্টারটি মোটামুটি শেষ হলো। এরপরের যে চ্যাপ্টার আছে রাসায়নিক গতিবিদ্যা আমরা শুরু করব।